Hello everyone. একটু জানাও সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যালো, ঠিক আছে সাউন্ড রাইট? একটু জানাও সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে শনিবার, আজকে আমাদের 8ই ফেব্রুয়ারি। তোমাদের আজকে রাতে পরীক্ষা আছে তোমরা জানো। তো তোমাদের এর মধ্যে ক্লাস বাকি ছিল, তোমাদের রাইট ফর্ম ও ভার্বের যে ক্লাসটা ওইটা আমরা রেকর্ডেড দিয়ে দিয়েছি। রেকর্ড বলতে তোমাদের আর্কাইভে দিয়েছি। আর এই যে প্যাসেজের ক্লাস বাকি ছিল, সো আজকে আমরা একটা মেকআপ ক্লাস নিব। খুব সুন্দরভাবে চেষ্টা করব তোমাদেরকে 3টা প্যাসেজের প্রত্যেকটা লাইন বা লাইন বিশ্লেষণ করে ব্যাখ্যা করার জন্য। এগুলো থেকে তোমাদের এইচএসসিতে বিগত বছরে যে এমসিকিউগুলো পরীক্ষায় এসেছে সেগুলোকে বাংলা অর্থসহ সলভ করিয়ে দেওয়ার জন্য, সেগুলো যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য, এবং এই টপিক থেকে আমাদের যে ফ্লো চার্ট আসবে, আমাদের সিন প্যাসেজ থেকে যে ফ্লো চার্টগুলো আসে সেগুলোর জন্য আমরা সুন্দরভাবে ধরে ধরে বুঝে শিখতে পারি, তার জন্য আজকের এই ক্লাস। সো সবাই একটু যা যা বন্ধু বান্ধব যা যা আছে সবাইকে একটু ক্লাসে মেনশন করো, তারা যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। আমরা একদমই সময় নিব না, আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা, মেকআপ ওইটা ওই গালে মাখার মেকআপ না, ঠিক আছে? কোনো ক্লাস মিস গেলে সেই ক্লাসটা করিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটাকে বলে মেকআপ ক্লাস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ইকবাল, রিমি বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো আমরা শুরু করছি। হ্যাঁ, তোমরা যারা যারা আছো বন্ধুদেরকে একটু মেনশন করো, আমরা তার মধ্যে ক্লাসটা শুরু করে দেই। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। হ্যাঁ, আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিচ্ছি। আর্কাইভ ক্লাসগুলো কি লাইভে হবে না? হবে। আর্কাইভ ক্লাসগুলো যেই টপিকগুলো আর্কাইভ হচ্ছে সেগুলো আবার লাইভে হবে। হ্যাঁ, তবে তোমাদের যেহেতু পরীক্ষার প্রয়োজন আমি আগে আগে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ক্লাস লাইভে হবে। একটু জানাও সাউন্ড ঠিক আছে? সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। হ্যাঁ, আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিচ্ছি। ওকে, মেনশন দেওয়া ডান। চলো আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা প্রথমেই আলোচনা করব নেলসন ম্যান্ডেলা এই প্যাসেজটা নিয়ে। এই প্যাসেজটা বিগত বছরের পরীক্ষায় আসছে এবং তোমাদের বেলায়ও কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাই তুমি 8টা বোর্ডের অথবা মাদ্রাসা বোর্ডের যেখানেই হও না কেন, তোমার এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে প্যাসেজটা বুঝবা, প্রত্যেকটা লাইন অ্যানালাইসিস করে দিব, যেন তোমার কোনো প্রশ্ন তোমার ফাঁকা না থাকে। ওকে, আচ্ছা, নেলসন ম্যান্ডেলা পুরো প্যাসেজটার নাম হচ্ছে ফ্রম অ্যাপারথেড ফাইটার টু প্রেসিডেন্ট। ওকে, এখানে দুইটা ওয়ার্ড আছে, অ্যাপারথেড। এখানে খেয়াল করো কি বলছে, অ্যাপারথেড। হ্যাঁ, এই শব্দটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে কি পাই? অ্যাপারথেড শব্দটার অর্থ হচ্ছে বৈষম্য। হ্যাঁ, এটা আমরা কি বলি? বৈষম্য। বৈষম্য অর্থাৎ বৈষম্যের যোদ্ধা থেকে, বা কি বলা যায়, বা ডিসক্রিমিনেশন বলি আমরা, বৈষম্য। হ্যাঁ, অবিচার, অন্যায়। তাহলে বৈষম্যের যোদ্ধা থেকে একজন রাষ্ট্রপতি, তার মানে তিনি একজন যোদ্ধা ছিলেন যিনি বৈষম্য দূর করার জন্য, তিনি হচ্ছে সাদা কালোদের মধ্যে বৈষম্য যে দূরত্ব রয়েছে সেটা দূর করার জন্য যুদ্ধ করেছিলেন, ফাইটার। আর সেই জায়গা থেকে একটা সময় তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এটা আমাদের নতুন পুরাতন বই যেটা আছে 25 ব্যাচের লেসন 1-এর ইউনিট 1-এর লেসন 2, এই পূর্ণাঙ্গ প্রশ্নটা দিনাজপুর বোর্ডে এসেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে ব্যক্তিটাকে দেখছি নেলসন ম্যান্ডেলা, দেখো দক্ষিণ আফ্রিকার পতাকা তার পেছনে খুব সুন্দরভাবে শোভা পাচ্ছে। আমরা যখন এই নেলসন ম্যান্ডেলা নাম শুনি তখন আমাদের মনের মধ্যে একটা ব্যক্তির নাম ফুটে ওঠে। হ্যাঁ, দুইটা ব্যক্তির নাম আমার কাছে মনে ফুটে ওঠে খুব বেশি। একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আর দ্বিতীয় যে ব্যক্তিটার নাম আমার ফুটে ওঠে সেটা হচ্ছে এবিডি ভিলিয়ার্স। আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট প্রেমী আছি, আমরা জানি এবিডি ভিলিয়ার্সের অপর নাম কি? মিস্টার 360 ডিগ্রি, তাই না? উনি মাঠে নামলে কখনো প্রস্তুতির প্রয়োজন হয় না, উনি মাঠে নেমেই ছক্কা মারতে পারেন। হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। ওকে, যাক, আমরা আজকে পর্ব হচ্ছে আমাদের এবিডি ভিলিয়ার্সের দেশের অন্যতম একজন সেরা মহান আন্তর্জাতিক মানের নেতা সম্পর্কে।
আচ্ছা, আমরা জোহান্নেসবার্গ, ওকে, রয়টার্স, এই উচ্চারণ কিন্তু রিউটার্স উচ্চারণ কি হবে? রয়টার্স। রয়টার্স ধরো হচ্ছে আন্তর্জাতিক একটা সংবাদ মাধ্যম, যেমন আল জাজিরা আছে, বিবিসি আছে, তাই না? তো ওই রকম হচ্ছে রয়টার্স। রয়টার্সের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চ আছে না, তাদের ডাটা কালেক্ট করার, ইনফরমেশন কালেক্ট করার, নিউজ কালেক্ট করার। সো ওই রকম জোহান্নেসবার্গ এটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা রাজধানী বা শহর বলতে পারো। সো ওই শহর থেকে এই নিউজটা ছাপানো হয়েছে রয়টার্স পত্রিকায়, এটা একটা ব্রিটিশ গণমাধ্যম। সো ব্রিটিশ গণমাধ্যম যেহেতু যেহেতু একটা ব্রিটিশ অনলাইন মাধ্যমে লেখা একটা পত্রিকায় লেখা একটা খবর, তাই আমাদের নতুন নতুন শব্দের প্রয়োগ থাকবে এখানে। এখানে নতুন নতুন ওয়ার্ড, ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং থাকবে। আমরা এই প্রত্যেকটাকে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা প্রথম লাইন দিয়ে শুরু করি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেড টু আ মাল্টি রেশাল ডেমোক্রেসি। ওকে, এইটুকু আমরা একটু বুঝি কি বলছে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, তাহলে গাইড মানে কি বলতো? পরিচালিত করা বা কোনো দিকে পথ প্রদর্শন করা। তাহলে আমরা এটাকে বাংলা কি লিখতে পারি? যে পরিচালিত করেছেন, পরিচালিত করেছেন। তাহলে গাইড অর্থ কি পাচ্ছি? পরিচালিত, পরিচালিত করা, ঠিক আছে? তাহলে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছেন ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেড। শেকলস মানে হচ্ছে চেইন বা শিকল। আমরা বাংলাটাকে কি বলি? শেকলস অর্থ হচ্ছে কি? শিকল। কিসের? বৈষম্যের শিকল থেকে। তাহলে বৈষম্যের শিকল মানে কি? বৈষম্যের শিকল বোঝাচ্ছে যে এমন একটা বাঁধন, যেই বাঁধনটা আটকে আছে বৈষম্যের দ্বারা। অর্থাৎ সাদা এবং কালো মানুষদের মধ্যে যে বৈষম্য, সাদারা কালোদের পছন্দ করে না, সাদারা কালোদেরকে সম্মান দেয় না, সাদারা কালোদেরকে অধিকার দেয় না, এই যে একটা বৈষম্যের শিকলে পুরো দক্ষিণ আফ্রিকা একদম জর্জরিত ছিল। তাহলে অ্যাপার্থেড এই শব্দটা বাংলা কি পাচ্ছি? বৈষম্য, ঠিক আছে? বৈষম্য। তাহলে বলেছে যে বৈষম্যের শিকল থেকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছেন কোথায়? টু আ মাল্টি রেশাল ডেমোক্রেসি বা মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ বহুজাতিক গণতন্ত্রের দিকে। তাহলে একটা সময় দক্ষিণ আফ্রিকা ছিল হচ্ছে সাদা কালোদের মধ্যে বিভেদ, সাদারা কালোদেরকে সম্মান দিত না। হ্যাঁ, এমনও বলা হয়ে থাকে যে দক্ষিণ আফ্রিকার মধ্যে কুকুররা যে পরিমাণ শ্রদ্ধা, সম্মান অথবা ভালোবাসা, আদর পেত, কালো মানুষরা, হ্যাঁ, যারা নিগ্রো ছিল বা কালো চামড়ার মানুষ ছিল, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা বা হোয়াইট পিপলরা কালোদেরকে বা ব্ল্যাক পিপলদেরকে, নিগ্রোদেরকে ওই পর্যন্ত চোখে দেখতো না, এর থেকেও তারা ছোট, নিকৃষ্ট ভাবা হতো। সো ওই রকম একটা সিচুয়েশন থেকে, ওই রকম বৈষম্যের শিকল থেকে বের করে কোন দিকে পরিচালিত করছেন? মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। এই ওয়ার্ডটা আসছে রেস থেকে, হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে রেস মানে হচ্ছে জাতি, হ্যাঁ, তাহলে বহু জাতীয় গণতন্ত্রের পথে। তার মানে বহু জাতীয় গণতন্ত্র বোঝাচ্ছে যে এমন একটা অবস্থা যেখানে সাদা কালো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে তাদের গণতন্ত্রের চর্চা করতে পারবে, প্রত্যেকের ভোটাধিকার থাকবে, প্রত্যেকের নাগরিকত্ব থাকবে, এমন একটা অবস্থা তিনি নিয়ে গেছেন। অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন। আইকন অর্থ কি? আইকন অর্থ হচ্ছে প্রতীক। আইকন শব্দ অর্থ কি? অর্থ হচ্ছে প্রতীক, তাই না? প্রতীক। আইকন অর্থ কি পাচ্ছি আমরা? প্রতীক। তাহলে তিনি কি হিসেবে আবির্ভূত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মধ্যে? অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন। পিচ অর্থ হচ্ছে শান্তি, আর রিকনসিলিয়েশন অর্থ কি বলতো? সমঝোতা, সমঝোতা, সমঝোতা। তাহলে তিনি শান্তি এবং সমঝোতার একজন প্রতীক হিসেবে হু কেম টু এম্বডি। এম্বডি অর্থ হচ্ছে রিপ্রেজেন্ট। অর্থ কি বলতো? রিপ্রেজেন্ট। তাহলে রিপ্রেজেন্টের বাংলা কি পাচ্ছি? অর্থ হচ্ছে কোন জিনিসকে হচ্ছে উপস্থাপিত করা, উপস্থাপিত করা, ঠিক আছে? উপস্থাপিত করা। তাহলে যিনি কি উপস্থাপন করতে আসছিলেন? কোন জিনিসটাকে প্রতিকায়িত করতে আসছিলেন? কোন জিনিসটাকে বাস্তবে? তাহলে এম্বডি অর্থ বলতে পারো রিপ্রেজেন্ট, উপস্থাপিত করা, অথবা বাস্তবে রূপ দেওয়া। দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা বিশ্ব জুড়ে ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপ দিতে যিনি শান্তি ও সমঝোতার একজন প্রতীক হিসেবে এসেছিলেন, সেই নেলসন ম্যান্ডেলাই দক্ষিণ আফ্রিকাকে বৈষম্যের শিকল থেকে মুক্ত করে একটা বহুজাতীয় গণতন্ত্রের পথে পরিচালিত করেছিলেন। ওকে, বুঝছো বাংলাটা? বলো তো। লাইনগুলো অনেক বড় বড়, ঠিক আছে? হ্যাঁ, বাস্তবায়ন করে বলতে পারো, হ্যাঁ, এমবডি, রিপ্রেজেন্ট বলতে পারো, বাস্তবায়ন করে বলতে পারো, বাস্তবায়ন করে বলতে পারো, এই ওয়ার্ডটা সুন্দর, হ্যাঁ, বাস্তবায়ন, হ্যাঁ, বা ইমপ্লিমেন্ট করা,
বাস্তবায়ন করা। তাহলে আমরা এই জিনিসটাকে আরেকবার একটু দেখি, হ্যাঁ কি বলতে দেখো, এটা অনেক বড় একটা লাইন, বাট আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। কি বলছে খেয়াল করো যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এটা টেন্স যদি প্রশ্ন আসে তাহলে কি হবে, V2 বা পাস্ট ইনডেফিনিট টেন্স। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথেড, তাহলে বৈষম্যের শিকল থেকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করেছেন টু আ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, একটা বহু জাতীয় গণতন্ত্রের পথে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন, শান্তি এবং সমঝোতার একজন প্রতীক হিসেবে, হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, যিনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি সারা বিশ্ব জুড়ে ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম সেটাকে বাস্তবে রূপ দিতে পৃথিবীতে আসছিলেন। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে যে সারা বিশ্ব জুড়ে ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম চলতেছে, মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে বাস্তবে রূপ দিতে শান্তি ও সমঝোতার একজন প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বৈষম্যের শিকল থেকে একটা বহুজাতীয় গণতন্ত্রের দিকে নিয়ে গেছেন। তারপরে পরিচালিত করছেন মানে কি, নিয়ে গেছেন। ঠিক আছে, ওকে। আমরা কি বুঝতে পেরেছি বলতো? হঠাৎ ক্লাস না, আমি গতকাল রাতেই জানিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা একটু বলো তো ভাইকে, তোমরা কি বুঝতে পারতেছো? 26, হ্যাঁ তোমরা বলছো 26-এর নতুন বইয়ে নাই, 26-এর নতুন বইয়ে আই এম নট শিওর আছে কিনা, বাট 25-এর বই আছে। তোমরা তো 25 পরীক্ষার্থী, তাই না? আচ্ছা, তোমরা একটু জানো, ক্লিয়ার এটুকু? জি ভাইয়া ক্লিয়ার, ওকে ঠিক আছে। আমরা তাহলে তার পরের প্যারায় যাই। তোমরা সবসময় চেষ্টা করো, তুমি যখন প্যাসেজ পড়তেছো শুধু শুধু মুখস্থ করে বা লাইন বাই লাইন তুমি মুখস্থ করার প্রয়োজন নাই। তুমি চেষ্টা করবা একটা প্যাসেজকে যতটুকু পসিবল ভেঙে বাংলা অর্থ সহ সেন্টেন্সটাকে বোঝার জন্য। ভেঙে ভেঙে যখন জিনিসটা বুঝবা তাহলে তোমার এটা মনে থাকার সম্ভাবনা অনেক বেশি হবে। আর যদি মুখস্থ করো, যে টেস্ট পেপার নিয়ে মুখস্থ করলাম, অ্যান্সার করলাম, দ্যাট উইল নট ওয়ার্ক, এটা কোনো কাজে আসবে না। ঠিক আছে, এরপরে দেখি। imprisoned for nearly 3 decades. Decades মানে কি বলতো? Decades এর বাংলা অর্থ হচ্ছে দশক। Decades মানে কি বলতো? দশক। দশককে আমরা কি বলি? 10 বছর, তাই না? 10 বছর। তাহলে decade মানে কি? 10 বছর। imprisoned মানে কি? কারাবন্দী থেকে, কারাবন্দী থেকে। তাহলে প্রিজন থেকে এসেছে imprison, ঠিক আছে? প্রিজন মানে কি? প্রিজন শব্দ অর্থ হচ্ছে কারা, হ্যাঁ কারাগার, কারাগার। তাহলে বলছে যে ইমপ্রেজেন্ট, তাহলে কারাবন্দি থেকে, হ্যাঁ এটা হচ্ছে V3 ফর্মে আছে, পাস্ট পার্টিসিপলে। তাহলে আমরা কি বলছি, ইমপ্রিজন কারাবন্দি থেকে, কারাবন্দি থেকে, কারাবন্দি থেকে। তাহলে কারাবন্দি কেন ছিলেন? ইমপ্রেজেন্ট ফর নিয়ারলি 3 ডেকেডস, প্রায় 30 বছর, প্রায় 30 দশক কারাবন্দি থেকে। কিসের জন্য? ফর হিজ ফাইট, তার সেই সংগ্রামের জন্য, তার যুদ্ধের জন্য। কিসের বিরুদ্ধে? এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, মানে শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসনের বিরুদ্ধে। তাহলে চিন্তা করো, একটা দেশের মধ্যে যারা সংখ্যা গুরু হয়, মানে সংখ্যায় বেশি হয়, তারা হচ্ছে সংখ্যালঘুর উপর শাসন করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ছিল উল্টা। এখানে সাদা মানুষ ছিল, মানে শ্বেতাঙ্গ মানুষ যাদেরকে বলে হোয়াইট পিপল, তারা ছিল কম, তারা সংখ্যায় ছিল কম, আর কালো ছিল অনেক বেশি। হ্যাঁ, কিন্তু ওই অল্প কিছু সাদা মানুষ কালোদের উপর নির্যাতন করত, ডোমিনেট করত, রুল করত। তিনি বলেছে এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, তাহলে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রায় 30 বছর জেলে থেকে ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনোই হারান নাই হিজ রিজলভ, তার দৃঢ় চেতনা, দৃঢ় প্রতিজ্ঞা। রিজলভ মানে কি বলতো? দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় চেতনা, দৃঢ় চেতনা। টু ফাইট ফর হিজ পিপলস ইম্যানসিপেশন, তার দেশের নাগরিকের মুক্তির জন্য, মুক্তির জন্য যে প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা, সেটা তিনি কখনোই হারান নাই। তো একটা সুন্দর ওয়ার্ড পাচ্ছি, দেখো ইম্যানসিপেশন, এটাকে আমরা কি বলি? ইম্যানসিপেশন হচ্ছে মুক্তি। আমরা এটার একটা যদি সিনোনিম বলি তাহলে কি পাবো? ভিক্টোরি। ঠিক আছে, ভিক্টোরি, ইমানসিপেশন, ভিক্টোরি বা মুক্তি। তাহলে এটা আরেকবার দেখো, বলছে যে imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, তাহলে শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বা ডোমিনেশনের অথবা দমন নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের কারণে প্রায় 30 বছর জেলে থেকেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় চিন্তা, দৃঢ় প্রতিজ্ঞাকে হারায় নাই।
টু ফাইট ফর হিজ পিপলস ইমেন্সিপেশন। তাহলে তার ওই যে কালো মানুষদের যে মুক্তির জন্য সংগ্রাম বা যে দৃঢ় চেতনা সংগ্রাম করার, সেই সংগ্রাম করার দৃঢ় চেতনা তিনি হারান নাই। তার মানে তাকে 30 বছর জেলে রাখা হয়েছে সাদাদের বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু তারপরেও যে 30 বছর জেলে থেকেও কষ্ট সহ্য করেও তার কালো মানুষদের মুক্তির জন্য যে সংগ্রামটা করতে হবে সেটা দৃঢ় প্রতিজ্ঞা তিনি হারান নাই 30 বছর জেলে থেকেও। হি ওয়াজ ডিটারমিন্ড টু, এখানে প্রিপোজিশনটা মনে রাখবা। ডিটারমিন্ড টু অর্থ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ। ডিটারমিন্ড টু অর্থ কি? প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাহলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন অর্থ হচ্ছে তোমার মানে থামানো বা বন্ধ করা। হ্যাঁ, ব্রিং ডাউন এই ফ্রেজটা অর্থ কি বলতো? বন্ধ করা, বন্ধ করা। তাহলে কি বলছে দেখো, যে হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড, তিনি এই বৈষম্যের, এই নিপীড়নের বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, while avoiding a civil war। অ্যাভয়েড অর্থ কি? অর্থ হচ্ছে তোমার কি করা, একটা জিনিস হচ্ছে এড়িয়ে যাওয়া। সিভিল ওয়ার মানে কি? সিভিল ওয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে তোমার, এটাকে আমরা বলেছে গৃহযুদ্ধ। কি বলে? গৃহযুদ্ধ, ঠিক আছে, গৃহযুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে গৃহযুদ্ধ ব্যাপারটা কি? গৃহযুদ্ধ মানে হচ্ছে দেখো, একটা যুদ্ধ যখন লাগে, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগছে, পূর্ব পশ্চিম পাকিস্তান, তাহলে এই জিনিসটা একটা গৃহযুদ্ধ ছিল। কারণ কি? কারণ একই দেশ, মানে নামে ছিল পুরোটাই পাকিস্তান, কিন্তু পূর্ব আর পশ্চিম হচ্ছে দুইটা অঞ্চল। তাহলে একই রাষ্ট্রের ভিতরে, একটা রিকগনাইজড রাষ্ট্রের ভিতরে যদি দুইটা সংগঠন, দুইটা দল, দুইটা রাজনৈতিক দল, দুইটা ধর্ম মতাদর্শ, তারা যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায়, এটাকে কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ বলা যায় না, এটাকে বলতে হবে হচ্ছে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার। বোঝা গেল? তাহলে একই দেশের ভিতরে যখন দুইটা পার্ট যুদ্ধ করবে, দ্যাট ইজ কল্ড আ সিভিল ওয়ার। তাহলে বলেছে যে হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড while অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তাহলে একটি গৃহযুদ্ধকে বন্ধ করে, গৃহযুদ্ধের দিকে না গিয়ে, গৃহযুদ্ধকে এড়িয়ে গিয়ে তিনি এই বৈষম্যের বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অর্থাৎ তিনি এই যে সাদা কালোদের মধ্যে বৈষম্যটা, এটা এমনভাবে ভাঙতে চান নাই যে সাদা কালোরা মারামারি করুক, যুদ্ধ করুক, খুনাখুনি করুক। তিনি চাইছে তাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, এমনভাবে এটার আমি সমঝোতা করব, এমনভাবে আমি এই বৈষম্যটাকে বন্ধ করব। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, হিজ প্রেস্টিজ তার সম্মান, প্রেস্টিজ মানে কি? সম্মান, তার সম্মান, অ্যান্ড ক্যারিজমা, ক্যারিজমা শব্দ অর্থ হচ্ছে সম্মোহনী গুণ, বক্তৃতার গুণ, নেতৃত্ব গুণ। তাহলে ক্যারিজমা অর্থ কি পাচ্ছি? অর্থ হচ্ছে নেতৃত্ব গুণ বা সম্মোহনী গুণ বলতে পারো, সম্মোহনী গুণ। তাহলে বলেছে হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্পড হিম, তার যে সম্মান সারা বিশ্ব জুড়ে এবং তার যে নেতৃত্ব গুণ, সেটা তাকে সাহায্য করেছে টু সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, টু উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার সারা বিশ্বের মানুষের সমর্থন অর্জনে তাকে সাহায্য করেছে। তাহলে নেলসন ম্যান্ডেলার যেই বিশ্বজুড়ে সম্মান এবং তার যে সম্মোহনী গুণ, নেতৃত্ব গুণ, সেটা সারা বিশ্বের মানুষের সাপোর্ট অর্জন করতে, এখানে উইন মানে হচ্ছে অর্জন করা, গেইন করা, অ্যাচিভ করা, ঠিক আছে। এটা সিনোনিম কি পাবা তুমি? এটা সিনোনিম বলতে পারো হচ্ছে অ্যাচিভ অথবা গেইন অথবা অ্যাটেইন, হ্যাঁ, অর্জন করা। তাহলে সারা বিশ্বের মানুষের সমর্থন অর্জন করতে তাকে সাহায্য করেছিল তার যেই সম্মান সারা বিশ্বের এবং তার যে সম্মোহনী গুণ, কথা বলতে পারা, মানুষকে বোঝাতে পারা, লিড করতে পারা, এই গুণাগুণগুলো সারা বিশ্বের মানুষের সাপোর্ট অর্জনে তাকে সাহায্য করছে। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো, এখন ম্যান্ডেলা কিছু কথা বলতেছে। দেখো এই যে প্যাসেজটা ক্রনোলজিক্যালি ঠিক নাই, অর্থাৎ কিছু প্যাসেজ, কিছু অংশ আগে দিছে, কিছু অংশ পরে দিছে, পরেরটা আগে ঢুকে দিছে, আগেরটা পরে দিয়ে দিছে। এইটা ঘটে কখন? এটা ঘটে সাধারণত পত্রিকা লেখার ক্ষেত্রেই। তোমরা যদি কেউ ডেইলি স্টার পড়ে থাকো, অথবা ডেইলি সান পড়ে থাকো, অথবা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পড়ে থাকো, দেখবা তোমার ইংলিশ পত্রিকা পড়ার অভ্যাস থাকলে বুঝতে পারবা যে কোনো একটা বক্তৃতা এখানে লিখছে, আবার তার কথাটা নিচে দিয়ে দিছে, নিচের থেকে উপরে চলে আসছে, মানে কথার একটা সিকোয়েন্স ঠিক থাকে না। পত্রিকার ক্ষেত্রে এটা ঘটে থাকে, হ্যাঁ, পত্রিকার ক্ষেত্রে এটা খুব বেশি ঘটে, সিকোয়েন্স ঠিক থাকে না। যেমন উপন্যাস, নাটক বলো, সিকোয়েন্স ঠিক থাকে, বাট পত্রিকা বা গণমাধ্যমে লেখার ক্ষেত্রে সিকোয়েন্স ঠিক রাখাটা বাধ্যতামূলক না। তাহলে এইখানে আবার দেখো হঠাৎ করে বলে ফেলতেছে কি, আই হেট রেস ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কি বলতো? আমি এই যে বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্য মানে কি? রেস মানে আমরা কি জানি? বর্ণ বা জাতি, জাতি বৈষম্য।
জাতি বলতে পারো, আবার বর্ণ বলতে পারো। তিনি বলতেছে ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য। তিনি বলেন যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি এই যে জাতিগত বৈষম্যটাকে অপছন্দ করি বা ঘৃণা করি মোস্ট ইন্টেন্সলি, সবচেয়ে তীব্রভাবে। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, হ্যাঁ এটা কি? এটা অ্যাডভার্ব। ইন্টেন্সলি মানে কি? তীব্রভাবে। তিনি বলেছেন যে আমি জাতিগত বৈষম্যটাকে তীব্রভাবে ঘৃণা করি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন হচ্ছে প্রকাশ, এক্সপ্রেস। তাহলে ম্যানিফেস্টেশন কি হবে? প্রকাশ বা বহি প্রকাশ বলতে পারো অনেকে। তাহলে ম্যান্ডেলা বলছেন যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি জাতিগত বৈষম্যকে সবচেয়ে তীব্রভাবে ঘৃণা করি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং জাতিগত বৈষম্যের ফলে বিভিন্ন প্রকার যে বহিঃপ্রকাশ ঘটে, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ঝগড়া ঝাঁটি, আমি এর প্রত্যেকটাকে অত্যন্ত বেশি ঘৃণা করি। I have fought it all during my life. এটা প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স। I have fought it, আমি এই যে বৈষম্যের বিরুদ্ধে, এই যে বৈষম্য, এই যে রেস ডিসক্রিমিনেশন, এটার বিরুদ্ধে, এই ইট কাকে বোঝাইছে বলো তো? এই যে ডিসক্রিমিনেশনকে। আমি এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন জুড়ে। I'll fight it now, আমি এখনো সেটার বিরুদ্ধে যুদ্ধ করব। And will do so, এবং একই কাজ করতে থাকবো until the end of my days, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। এখানে until the end of my days বলতে বুঝাইছে আসলে কারো দিন শেষ না, যে আজকে দিন শেষ বা আমার চাকরি শেষ। বুঝিয়েছে আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামটা চালিয়েই যাব। তার মানে তিনি কতটা ডিটারমিন্ড, তিনি কতটা কি বলা যায়, প্রেস্টিজিয়াস একজন পার্সন, যে বলতেছে সারা জীবন আমি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমি এখনো করব, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেই যাব। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখো, তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন 1994 সালে। তাইলে বলতো আমরা যদি প্রশ্ন আসে যে নেলসন ম্যান্ডেলা কত সালে আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছে? 1994 সালে। আর দক্ষিণ আফ্রিকার প্রথম যেই কৃষ্ণাঙ্গ বা কালো প্রেসিডেন্ট কে ছিল? ব্ল্যাক প্রেসিডেন্ট, অ্যান্ড হি ওয়াজ নেলসন ম্যান্ডেলা। So Nelson Mandela was the first black president of South Africa who was elected in 1994. Okay, so we got here. Mandela said in his acceptance speech, একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া acceptance speech বলতে আসলে কি বোঝায়? দেখো, acceptance speech বলতে বোঝায় হচ্ছে কোনো ক্ষমতা গ্রহণ করার সময়ের যে বক্তৃতা বা ভাষণ, এটাকে বলা হয় acceptance speech। তাহলে বলেছে acceptance বাংলা এরকম করতে পারবে না, বাংলা অর্থ হচ্ছে এরকম যে ক্ষমতা গ্রহণের সময়কালীন বক্তৃতা, ক্ষমতা গ্রহণ সময়কালীন বক্তৃতা। ধরো কোনো একটা অধিনায়ক, একটা দলের অধিনায়ক হচ্ছে, সে একটা ভাষণ দেয়। ধরো রোনালদো একটা দলের মধ্যে গেল, সেই দলের ক্যাপ্টেন নির্বাচিত হইলো, সে একটা ভাষণ দিবে। আবার ধরো হচ্ছে একজন ব্যক্তি সিইও হইলো, হ্যাঁ একটা প্রতিষ্ঠানের মালিক হইলো, সে একটা বক্তৃতা দিবে। তাহলে এটাকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ, ক্ষমতা দায়িত্ব গ্রহণ করাকালীন বক্তৃতা। তাহলে ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার যে ক্ষমতা গ্রহণকালীন ভাষণ, সেখানে তিনি এই কথাটা বলছেন। এটা ছোট্ট জিনিস, তোমাদেরকে আমি নক করে দিই, হ্যাঁ খেয়াল রাখো। আমরা এটা কোনো একটা ক্লাসে পরে থাকার কথা, আমরা জানি আমাদের এই যে প্রিপোজিশন, এরপরে কি বসে? আইএনজি বসে। টু ছাড়া, হ্যাঁ উদ্বোধনী বক্তব্য, হ্যাঁ এটা সুন্দর হয়েছে, উদ্বোধনী বক্তব্য, এটাও সুন্দর, উদ্বোধনী বক্তব্য, এই ওয়ার্ডটা ভালো লাগছে আমার, হ্যাঁ উদ্বোধনী বক্তব্য বা ভাষণ। আচ্ছা, অন আমরা জানি কি প্রিপোজিশনের ক্ষেত্রে মাথা রাখতে হবে, টু প্রিপোজিশনের পরে আমাদের স্ট্রাকচারটা কি হবে? ভার্বের বেস ফর্ম, হ্যাঁ এটাকে যদি আমরা কি বলে থাকি? ইনফিনিটিভ। এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। আর দেখো যদি টু ছাড়া অন্য প্রিপোজিশন হয়, হ্যাঁ টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে কি হয়? টু ছাড়া অন্যান্য প্রিপোজিশন এদের পরে কি হবে মনে আছে?
এদের পরে হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, ঠিক আছে? এদের পরে কি হবে? ভার্বের আইএনজি যুক্ত ফর্ম হবে। ওকে, তাহলে অন তো টু না, তাই না? তাহলে অন যেহেতু টু না, তাহলে তার সাথে আইএনজি হবে। ওকে, তিনি এরপর আবার কি বলতেছেন দেখো, দ্য টাইম ফর দ্য হিলিং। হিলিং মানে হচ্ছে আরোগ্য লাভ, সুস্থতা লাভ করা। হিলিং শব্দ অর্থ কি? এটা কিন্তু হিলিং একটা নাউন, হ্যাঁ, এটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থ হচ্ছে আরোগ্য, আরোগ্য লাভ, আরোগ্য লাভ। তিনি বলেছেন দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস। ওয়ান্ডস মানে হচ্ছে ক্ষত। তাহলে ক্ষত শুকানোর টাইম হ্যাজ কাম, ক্ষত শুকানোর টাইম এসেছে। তার মানে আমরা যে সাদা কালোরা যে ক্ষত সৃষ্টি করেছি নিজেদের মধ্যে, সংগ্রাম করে, লড়াই করে, ঝগড়া করে, সেটা সেটা মেটানোর সময় আসছে। কারণ এখন কালোরা রাজনীতিতে এসেছে, কালোরা ক্ষমতা পেয়েছে, অথবা কালোরা বলা যায় যে তাদের অধিকারটা ফিরে পাইছে। সো অধিকার যদি ফিরে পাইছে, এখন আমরা আর কালোরা বা সাদাকে মারতে যাব না। আমাদের মধ্যে যে ক্ষতিটা অলরেডি হয়েছে, আমরা এই জিনিসটার সলভ করব। তাহলে হিলিং মানে কি পাচ্ছি আমরা? আরোগ্য লাভ। এটা একটা সিনোনিম লিখতে পারো হচ্ছে রিকভারি। হ্যাঁ, রিকভারি। ওকে, তারপর আসি, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস। ক্যাজমস মানে কি? ফাটল। হ্যাঁ, ক্যাজম মানে কি? ফাটল ধরা। টু ব্রিজ দ্য ক্যাজমস, এখানে ব্রিজ শব্দটা হচ্ছে মেটানো, ফাটল মেটানো। টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস। তাহলে যেই ফাটলটা আমাদেরকে বিভেদ করেছে, আমাদেরকে ভাগ করেছে, আলাদা করেছে, তাহলে ডিভাইডের সিনোনিম কি পাবা? সেপারেট। যেটা আমাদের ভাগ করেছে হ্যাজ কাম, তাহলে সেই ভাগ বা সেই ফাটল মেটানোর সময় আমাদের এসেছে। ওকে, তাহলে এখানে মা থাকবে দ্য মোমেন্ট টু ব্রিজ। এখানে টু ব্রিজ হচ্ছে একটা ইনফিনিটিভের কাজ করেছে। এটা কি? এখানে শুধু ব্রিজ যদি ধরো, তাহলে এটা হচ্ছে একটা ভার্বের কাজ করেছে। ব্রিজ অর্থ সেতু জানি। এখানে বলছে যে যেই ফাটলটা আমাদের মধ্যে ভাগ করছে, সেই সেতু বন্ধন করার, সেই সেতু আজকে জোড়া লাগানোর সময় আসছে। ঠিক আছে? ওকে, তারপরে দেখি, তারপর তিনি কি বলছেন দেখো, উই হ্যাভ অ্যাট লাস্ট, অবশেষে, অবশেষে, সবশেষে, উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইম্যান্সিপেশন। আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা বা মুক্তি পেলাম। শেষ কি বলতেছে দেখো, এখানে ইম্যান্সিপেশন মানে কি? আমরা একটু পড়েছি মুক্তি বা স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীনতা বা মুক্তি, ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? তাহলে বলেছে যে অবশেষে আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতাটা পেলাম। তার মানে তাদের এতদিন ভোটাধিকার করার অথবা রাজনীতিতে দাঁড়ানোর বা কি বলা যায়, রাজনীতির চর্চার তাদের অধিকার ছিল না। তিনি যেহেতু পেয়েছেন এই মুহূর্তে, তাই তিনি বলছেন যে অবশেষে এত বছর সংগ্রাম করার পরে আমরা কালোরা, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলাম। In 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয় নোবেল শান্তি পুরস্কারে, অ্যান অনার, যেই সম্মানটি হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডে ক্লার্ক। এফ.ডব্লিউ. ডে ক্লার্ক নামক একজন ব্যক্তির সাথে তাকে যৌথভাবে দেওয়া হয়। এখানে শেয়ার শব্দ অর্থ হচ্ছে যৌথভাবে। শেয়ার শব্দ অর্থ কি? যৌথভাবে। ঠিক আছে? যৌথভাবে। অর্থাৎ নোবেল পুরস্কার এমন না যে একজন পেয়ে আরেকজনকে শেয়ার করে দিয়েছে, ব্যাপারটা এরকম না। এটা নোবেল কমিটি যে রয়েছে, হ্যাঁ, নরওয়েজিয়ান নোবেল কমিটি, তারা হচ্ছে দুইজন ব্যক্তি একই কাজের জন্য নোবেল পুরস্কার পাইছে, তাই হচ্ছে জয়েন্টলি। তাহলে বলেছে যে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তাহলে আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা মানে সাদা নেতা, হোয়াইট লিডার এফ.ডব্লিউ. ডে ক্লার্কের সাথে তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে? 1993, 1993 সালে। হু হ্যাড ফ্রিড হিম, যেই শ্বেতাঙ্গ নেতা এফ.ডব্লিউ. ডে ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্ত করছেন ফ্রম প্রিজন, জেলখানা থেকে, 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগে। দেখো, যদি এটা 3 ইয়ার্স আর্লিয়ার হয়, তাহলে কবে মুক্ত করছে? 1993-তে যদি মুক্তি পায়, মানে যদি তিনি নোবেল পায়, তাহলে 3 বছর আগে কত হয়? 1990 সালটা মনে রাখবা। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, এবং যিনি এই বর্ণ বৈষম্যের সমঝোতা করেছিলেন। তাহলে এই নেগোশিয়েট কি? নেগোশিয়েট হচ্ছে রিকনসিলিয়েট। এটা সিনোনিম কি পাবা? রিকনসিলিয়েট। রিকনসিলিয়েট। ওকে, রিকনসিলিয়েট অর্থ হচ্ছে সমঝোতা করা, সমঝোতা করা। ওকে, তাহলে এই লাইনটা আমরা ক্লিয়ার? হ্যাঁ, খেয়াল করো কি বলতেছে যে এই লাইনটা একটু বড়, আমরা একটু বুঝিয়ে পড়ি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, an honor he shared
উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক, দ্য হোয়াইট আফ্রিকান লিডার। তাহলে 1993 সালে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, যিনি যিনি ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 ইয়ার্স আর্লিয়ার, যিনি 3 বছর আগে ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করছে। তার মানে এই নেতা ম্যান্ডেলাকে 3 বছর আগে 1990 সালে জেল থেকে মুক্ত করেছেন অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, এবং তিনিও বলেছেন যে না, আমরা আর কোনো বৈষম্য চাই না, চলেন আমরা সমঝোতা করে ফেলি, সমান সমান অধিকার আমাদের সকলের থাকবে। ঠিক আছে, ওকে। আমরা একটা ছবি দেখতে পাই, দেখো এই যে ছবিটা, এই ছবিটা দেখো। হ্যাঁ, তোমরা এটাকে সমঝোতা বলতে পারো, সমঝোতা মীমাংসা একই জিনিস। হ্যাঁ, সমঝোতা করা মানে কি? এটা প্রবলেম সলভ করে নিয়ে আসা, যে আমরা সমঝোতা করলাম তুমি এইটুকু তুমি এইটুকু, তো এটাকে আমি কি বলি? মীমাংসা বলতে পারো, রাইট? তোমরা সমঝোতা করা বলতে পারো বা মীমাংসা বলতে পারো চাইলে, মীমাংসা করা। আচ্ছা, এখানে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দক্ষিণ আফ্রিকার অনেকগুলো নেতা এখানে আছে, তবে এই দুইজন মানুষকে আমরা একটু মার্ক করব। ইনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রথম যে কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা, এবং তার পাশে এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন শ্বেতাঙ্গ, হ্যাঁ, হোয়াইট আফ্রিকান লিডার, অ্যান্ড হি ইজ কল্ড এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। ওনার নাম হচ্ছে কি? এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক। এই ব্যক্তি, এই নেতা, তিনি হচ্ছেন 1990 সালে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে বের করেছেন, প্রায় 27 বছর জেলে থাকার পরে বের করে পরে বলেছেন যে না, আমাদের মধ্যে আর আমরা চাচ্ছি না অশান্তি, আমরা চাচ্ছি না কোনো ধরনের বৈষম্য থাকুক, আমরা একত্রে আমরা সাদা কলরা মিলে দক্ষিণ আফ্রিকাকে গড়ে তুলি। সো তিনি হচ্ছেন সেই নেতা যিনি ম্যান্ডেলাকে মুক্ত করেছেন, এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক আর হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। ওকে, আশা করছি তোমরা এই ছবিটা তোমাদের মাথার মধ্যে থাকবে পড়াটা মনে রাখার ক্ষেত্রে। আমি প্রত্যেকটা ক্লাসে হচ্ছে ক্লাসের সাথে বা টপিকের সাথে রিলেটেড ছবি রাখি, এক্ষেত্রে জন্য মেসেজটা বা ছবিতে কি পড়তে চাচ্ছি সেটার জন্য আমাদের ব্রেইনের মধ্যে আটকে থাকে। এরপর ম্যান্ডেলা কি বলছে দেখো, ম্যান্ডেলার ব্যাপারে একটু বলি আমরা। ম্যান্ডেলা ওয়েন্ট অন মানে হচ্ছে গো অন থেকে কি আসছে? ওয়েন্ট অন। গোর মানে চালিয়ে যাওয়া বা কোনো একটা কাজ করতে থাকা, কোনো একটা কাজ করতে থাকা বা চালিয়ে যাওয়া। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অথবা প্রভাবশালী, প্রভাবশালী বা তুমি গুরুত্বপূর্ণ বলতে পারো, গুরুত্বপূর্ণ। তিনি বলছে ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ, এই প্লে অর্থ কি? ভূমিকা রাখা। প্লে অর্থ কি? ভূমিকা রাখা বা পালন করা। রোল মানে কি? ভূমিকা। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, তাহলে বিশ্ব মঞ্চে, ওয়ার্ল্ড স্টেজ মানে কি? বিশ্ব মঞ্চে। তাহলে ম্যান্ডেলা বিশ্ব মঞ্চের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চালিয়ে গেলেন। তার মানে দেখো, ম্যান্ডেলা কিন্তু ক্ষমতায় নাই, কিন্তু ম্যান্ডেলা ক্ষমতায় না থেকেও বা রাষ্ট্রপতি না থেকেও তিনি পুরো বিশ্ব মঞ্চে তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব তিনি চালিয়ে গিয়েছেন। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, তাহলে বিভিন্ন সমস্যার মুখে মানব মর্যাদার একজন কি হিসেবে? অ্যাডভোকেট হিসেবে, একজন আদর্শ হিসেবে, একজন আদর্শ। তুমি এটাকে আইডল বলতে পারো। ওকে, তাহলে মানব মর্যাদার একজন আদর্শ হিসেবে তিনি ভূমিকা রাখছেন। কিসের মুখে? কোন প্রবলেমের মুখে? ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম মানে হচ্ছে উদ্ভূত হওয়া, সৃষ্টি হওয়া, তৈরি হওয়া, ঠিক আছে? রেঞ্জিং ফ্রম, উদ্ভূত। তাহলে কোন কোন চ্যালেঞ্জের মুখে তিনি মানে প্রভাব রাখছেন? ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক নিপীড়ন থেকে এইডস পর্যন্ত বিভিন্ন সমস্যার মুখেও তিনি সারা বিশ্ব মঞ্চে মানব মর্যাদার একজন আদর্শ ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। আরেকবার লাইনটা পড়ছি, সবাই একটু খেয়াল রাখো, হ্যাঁ। ম্যান্ডেলা, এখানে কিন্তু অ্যাডভোকেট শব্দটা কিন্তু একটা নাউন, হ্যাঁ। অ্যাডভোকেট ওয়ার্ডটা হচ্ছে এখানে কি হিসেবে বসছে? এখানে একটা নাউন হিসেবে বসছে, হ্যাঁ। অ্যাডভোকেট হচ্ছে একটা নাউন, আদর্শ ব্যক্তি বা আদর্শ মানুষ। বলছে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ম্যান্ডেলা বিশ্ব মঞ্চে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা প্রভাবশালী একটা গুরুত্ব বজায় রাখছেন বা চালিয়ে গেছেন। কি হিসেবে? অ্যাজ এন অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন আদর্শ ব্যক্তি হিসেবে। মানব মর্যাদা, ডিগনিটি মানে কি? মর্যাদা। এমনকি এমনি আরামে না, বরং সারা বিশ্ব জুড়ে যে চ্যালেঞ্জ,
সমস্যা সৃষ্টি হচ্ছিল। কেমন সমস্যা? ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তাহলে রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত বিভিন্ন রকম সমস্যার মুখে মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। বিভিন্ন জায়গায় এইডসের সমস্যা হয়েছে, সেখানে কি সলভ আসতে পারে, কেমন ওষুধ আসতে পারে, কেমন ভ্যাকসিন আসতে পারে, বা কিভাবে মানুষ সুস্থ থাকবে, সেই ক্ষেত্রে তিনি কাজ করছেন ক্ষমতায় না থেকেও। ইভেন রাজনৈতিকভাবে কোনো ব্যক্তি যদি নিপীড়িত হচ্ছে, কোনো দেশে নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে তিনি বক্তৃতা দিয়েছেন, তার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এইভাবে তিনি সারা বিশ্ব মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। তিনি অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে, এটা হচ্ছে একটা ফর্মালি ওয়ার্ড, হচ্ছে একটা অ্যাডভার্ব, অর্থ কি আনুষ্ঠানিকভাবে। বলেছে যে তিনি আনুষ্ঠানিকভাবে লেফট, লিভ থেকে আসছে, হ্যাঁ, ত্যাগ করেছেন পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে। ওনার মানে নেলসন ম্যান্ডেলার 86তম জন্মদিনের পূর্বে 2004 সালে তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করেন। জনজীবন ত্যাগ করেন বলতে তিনি মিছিল, মিটিং এগুলা বা রাজনীতির সাথে আর আসবেন না, তিনি তার ব্যক্তিগত লাইফ কাটাবেন, ফ্যামিলি বা তার আরো যেই পরিজনরা রয়েছে তাদের সাথে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এখানে অ্যাডোরিং ওয়ার্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে প্রিয়, হ্যাঁ, প্রিয়। তিনি তার প্রিয় মানুষদেরকে এইটা বলে গেছেন, কি বলছেন? ডোন্ট কল মি, তোমরা আমাকে আর ডেকো না। তিনি এটা কেন বলছেন দেখো, তিনি ইতোমধ্যে দেখো 86তম বার্থডে হয়ে গেছে, তার 86তম জন্মদিন, তাই না? তিনি 86তম জন্মদিন, বয়স্ক হয়ে গেছে, অলরেডি অনেক কাজ করছে, 30 বছর জেল খাটছে। সো এরপরে তো মানুষের একটা বয়সের শরীরে এমনি শক্তি থাকবে না, তাই না? সো তিনি পার্সোনালি একটু টায়ার্ড হয়ে গেছেন, রিটায়ারমেন্ট নিচ্ছেন তিনি। ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। এটা কেন বলছে? তার যদি মনে হয় যে দক্ষিণ আফ্রিকা ঠিক মতো চলছে না, দক্ষিণ আফ্রিকা আবার নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, তিনি তাই বলেছেন যে প্রয়োজন বোধে আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইন্ড, তিনি তো চলে গেছেন রিটায়ারমেন্ট নিয়ে, বাট হি রিমেইন্ড, রিমেইন মানে কি? থাকা। কিন্তু তিনি থাকলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রেভিয়ার্ড পাবলিক ফিগার্স। রিভিয়ার শব্দ হচ্ছে সম্মানিত। রিভিয়ার্ড কি? এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে সম্মানিত। তিনি পৃথিবীর অন্যতম সম্মানিত পাবলিক ফিগার্স, মানে জনপ্রতিনিধি, জনপরিচিত ব্যক্তি হিসেবে রয়ে গেলেন। তিনি পাবলিক লাইফ ত্যাগ করেছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সম্মানিত একজন জনপ্রতিনিধি বা জনব্যক্তি হিসেবে তিনি রয়ে গেলেন মানুষের মাঝে। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল। আচ্ছা, সেলিব্রিটি স্পার্কল বলতে কি বোঝায়? সেলিব্রিটি স্পার্কল মানে হচ্ছে কি বলা যায়, যে জনপ্রিয় ব্যক্তিদের যে স্পৃহা, জনপ্রিয়তার স্পৃহা, জনপ্রিয়তার স্পৃহা বলতে পারো, অথবা জনগণের মানুষের স্পৃহা বলতে পারো। অর্থাৎ যে ব্যক্তি ধরো হচ্ছে বাংলাদেশে একজন খুব ফেমাস পার্সন, চিন্তা করো, সেই ব্যক্তির একটা স্পার্কল থাকবে না, স্পৃহা থাকবে না। সে একটা কথা বললে দেখা যায় অনেক মানুষ সেখানে যায়, সে যদি বলে এটা করবেন না, তাহলে অনেক মানুষ করে না। তোমরা ধরো চিন্তা করো মিজানুর রহমান আজহারী, হ্যাঁ, তিনি যে একটা জায়গায় যাবে, ধরো হচ্ছে এই যে বগুড়ায় যাচ্ছে অথবা পঞ্চগড় যায় বা রংপুর, সো ওইখানে দেখা যায় লাখ লাখ মানুষ সেখানে চলে যাচ্ছে। সো এইটাকে বলা হয় সেলিব্রিটি স্পার্কল, অর্থাৎ যে জনপ্রতিনিধির বা জনপ্রতিনিধির যে স্পৃহা, যে আগুনের স্ফুলিঙ্গ, এটাকে বলা হয় স্পৃহা বলা হয়। তাহলে তিনি কি করছেন? কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, তার যে জনপ্রিয়তার স্পৃহাটাকে কিসের সাথে যুক্ত করেছেন বলতো? স্পৃহা। তার এই জনপ্রিয়তার স্পৃহাকে যুক্ত করেছেন উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, একটা অনর বার্তার সাথে তার এই জনপ্রিয়তাকে মিশিয়ে দিয়েছেন। তাহলে আনওয়েভারিং মানে কি বলতো? অর্থ হচ্ছে অনর, যেই যেই বিষয়ে কোনো নড়চড় হবে না, যেই বিষয়ে খুবই স্ট্রিক্ট। তাহলে কোন স্ট্রিক্ট মেসেজ তিনি দিয়েছেন? তার জনপ্রিয়তার স্পৃহাকে কাজে লাগিয়ে মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস। তিনি একদম সতর্ক, অনর এক বার্তা দিয়েছেন, কি? মুক্তি, সম্মান এবং মানবাধিকার, মুক্তি, সম্মান ও মানবাধিকারের। তাহলে বলেছেন যে তিনি যখন এই যে তার এই যে তিনি যে এত বেশি প্রসিদ্ধ ব্যক্তি, তিনি যে এত বেশি সম্মানিত ব্যক্তি, তার এই যে সেলিব্রিটি স্পার্কলটা আছে, এটা
কোন মেসেজটা দিয়ে তিনি সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন? তিনি তার এই যে প্রসিদ্ধ ব্যক্তি, তার এই মেসেজ বা স্পার্কলটা ছড়িয়ে দিয়েছেন মুক্তি, তারপর কি বলতে পারি আমরা, সম্মান এবং মানবাধিকারের এক অনর বার্তার সাথে তিনি মিশিয়ে দিয়েছেন। তার মানে কোনো দেশে যদি মুক্তির কথা আসে, কোনো দেশে যদি মানুষের সম্মানের কথা আসে, কোনো দেশে যদি মানবাধিকারের কথা আসে, তাহলে ওই যে অনর বার্তা চলে আসবে, নেলসন ম্যান্ডেলা বলে গিয়েছেন। বোঝা গেল? ওকে। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনরকে আবার আরেকটা ওয়ার্ড বলতে পারো, তোমরা কমেন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর রিপ্লাই দিচ্ছ, ক্যারি অন। হ্যাঁ, আপোষহীন মেসেজ বলতে পারো, আপোষহীন, একই একই রকম, আপোষহীন, সুন্দর, এটা ভালো লাগছে আমার। মাঝে মাঝে দেখা যায় যে তোমাদের মধ্য থেকে অনেক সুন্দর সুন্দর শব্দ আসে। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের কমেন্ট কিন্তু চেক করি মাঝে মাঝে, তোমরা খেয়াল রাখবা, আমি মাঝে মাঝে তোমাদের কমেন্ট দেখি। হ্যাঁ, কমেন্ট থেকে তোমরা অনেক সুন্দর ওয়ার্ড দাও, সো দ্যাট আই রিয়েলি লাইক, আই রিয়েলি লাভ টু গো থ্রু দ্য কমেন্টস দ্যাট ইউ লিভ অন দ্য কমেন্ট বক্স। আপোষহীন, হ্যাঁ, ওকে, সুন্দর, তাহলে এইটুকু বুঝলাম। এবার আসি আমরা, এখন কি বলতেছে দেখো, আরেকজন ব্যক্তি এবার ম্যান্ডেলা সম্পর্কে কি বলছে খেয়াল করো। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। এপিসেন্টার মানে কি বলতো? কেন্দ্র, সেন্টার, সেন্টার বা কেন্দ্র। তিনি বলেছে যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। তাহলে ম্যান্ডেলা হচ্ছে আমাদের পুরো সময়ের, আমাদের যে সময়ের কেন্দ্রবিন্দু ছিলেন ম্যান্ডেলা। আছে না যে একটা সময় মানুষ ওনাকে নিয়ে চিন্তা করে। হ্যাঁ, বাংলার ইতিহাসে পুরো এরকম ছিল যে ধরো একটা সময়ে এই সময়টা চিন্তা করো, এই সময়ে আমরা কি, এখন তো আমাদের কবি সাহিত্য খুব কম, কিন্তু একটা সময় ছিল বাংলায় বা বাংলা ভাষাভাষীদের কাছে রবীন্দ্রনাথ নামটা অনেক দিন যাবৎ তাদের সময়ের কেন্দ্রবিন্দু ছিল, রবীন্দ্রনাথ। সো এটা বলছে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা। তিনি আমাদের দক্ষিণ আফ্রিকায় আমাদের পুরো সময়ের, আমাদের পুরো জেনারেশনের কেন্দ্রবিন্দু তিনি ছিলেন। অ্যান্ড ইয়োর্স, এবং আপনার, ওয়্যার এভার ইউ আর, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার সময়েরও কেন্দ্রবিন্দু ম্যান্ডেলা ছিল। একটা সময় ছিল, সত্যি ছিল, একটা সময় সত্যি ছিল। নাডিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট, স্পেলিংটা মনে রাখবা, লরিয়েট মানে হচ্ছে উইনার, ওকে, বিজেতা, বিজয়ী, হ্যাঁ, বিজয়ী, উইনার। ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক, তিনি একবার এই মন্তব্য করেছেন। তাহলে রিমার্কের সিনোনিম কি পাবো আমরা? মন্তব্য করা, কমেন্টেড, মন্তব্য করেছেন। তিনি একবার এই মন্তব্যটা করেছেন, ওকে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স। এই বার অর্থ কি? বার অর্থ হচ্ছে জেল। বার শব্দের অর্থ কি? মানে জেলের যেই কি বলা যায়, লাঠি বা যেই ঘর, এটার ভিতরে, তাহলে কি জেল বা হাজত। তাহলে ম্যান্ডেলা যেই বছরগুলো স্পেন্ট, কাটিয়েছেন, ভি টুতে আছে, পাস্ট টেন্স, এটা হচ্ছে ভি টু, মানে কি পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ম্যান্ডেলা যেই বছরগুলো কারাগারে কাটিয়েছেন, সেই বছরগুলোই মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। সেই বছরগুলো, সেই 27টা বছরই ম্যান্ডেলাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দীতে পরিণত করেছে। রাজনৈতিক কারাবন্দী, হ্যাঁ, জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দী, বাংলায় কি বলবা? জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দী। and a leader of mythic stature. মিথিক মানে কি বলতো? মিথিক শব্দের অর্থ হচ্ছে তোমার পৌরাণিক চরিত্র, হ্যাঁ, বা কাল্পনিক চরিত্রে পরিণত করেছে। মিথিক স্ট্যাচিওর, কাল্পনিক চরিত্র। অর্থাৎ ম্যান্ডেলাকে ধরো আমরা শুনেছি না যে অনেক বড় বড় ফাইটারের কথা শুনেছি না, ধরো হচ্ছে চেঙ্গিস খান, অথবা আমরা শুনেছে রোমান এম্পায়ারের খুব বিখ্যাত বিখ্যাত, হ্যাঁ, এম্পায়ারদের কথা শুনি। সো ওই রকমই ম্যান্ডেলা যে বছরগুলো জেলে কাটাইছেন, এগুলোই তাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দীতে পরিণত করছে। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্ট্যাচিওর ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, এবং লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকানদের কাছে একজন কাল্পনিক সাহসী
চরিত্রের একজন নেতায় পরিণত করছেন, কাল্পনিক চরিত্রের নেতা। মনে হচ্ছে যে তিনি মানে পৃথিবীতে বেঁচে না থাকলেও তিনি যেন এক বড় বিশাল চরিত্রের একজন ব্যক্তি ছিলেন। অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, এবং অপ্রেসড মানে আরো অনেক তার দেশের সীমানার বাহিরে অন্যান্য নির্যাতিত মানুষের কাছেও তিনি ছিলেন এক লেজেন্ডারি ক্যারেক্টার, তিনি ছিলেন একজন লেজেন্ডারি লিডার ছিলেন তিনি। তাহলে অপ্রেসড মানে কি? নিপীড়িত। এটা সিনোনিম পাবো হচ্ছে সাপ্রেসড। ওকে, লাস্ট, হ্যাঁ কি পাচ্ছি? চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, না শেষ না সম্ভবত, হ্যাঁ বিশাল প্যাসেজ। ওকে, আমরা আস্তে আস্তে পড়ি। হ্যাঁ, কি বলছে দেখো, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। ক্যাপিটাল অফেন্স মানে কি বলতো? রাষ্ট্র বা সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তি বা রাষ্ট্রীয় শাস্তি, সর্বোচ্চ শাস্তি। ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল। তাহলে উনি কত সালে তিনি কি হয়েছিলেন, কি বলা যায়, কত সালে তিনি চার্জড হয়েছিলেন, অভিযুক্ত হয়েছিলেন? তাহলে চার্জড উইথ, তোমরা প্রিপোজিশন মনে রাখবা। তাহলে অভিযুক্ত হয়ে, ক্যাপিটাল অফেন্সেস, তাহলে সর্বোচ্চ শাস্তিতে অভিযুক্ত হয়েছিলেন ইন দ্য রিভোনিয়া ট্রায়াল। তাহলে 1963 সালে রিভোনিয়া ট্রায়াল বা রিভোনিয়া বিচার এটাকে বলা হয়। ম্যান্ডেলাকে যেই বিচারের মাধ্যমে 27 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এটাকে বলা হয় রিভোনিয়া ট্রায়াল। 1963 থেকে 1990 পর্যন্ত 27 বছর। তাহলে রিভোনিয়া ট্রায়ালে 1963 সালে সর্বোচ্চ শাস্তিতে অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক। ডক মানে কি? ডক শব্দ হচ্ছে তোমার কাঠগড়া। তাহলে কারাদণ্ডে দণ্ডিত হয়ে কাঠগড়া থেকে তার যে বক্তব্য, স্টেটমেন্ট মানে কি? তার যে বক্তব্য, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটাই ছিল তার রাজনৈতিক জবানবন্দি। পলিটিক্যাল টেস্টিমনি বাংলা কি? রাজনৈতিক জবানবন্দি। রাজনৈতিক জবানবন্দি, ঠিক আছে? তাহলে তিনি 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে সর্বোচ্চ শাস্তিতে অভিযুক্ত হয়ে তিনি কাঠগড়া থেকে যে বক্তব্য দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, সেটাই ছিল তার রাজনৈতিক জবানবন্দি। অর্থাৎ তিনি আসলে কি চিন্তা করেন, তিনি আসলে কি ভাবেন, তার আসলে চিন্তা চেতনার জায়গাটা কি, সেটাই প্রকাশ হয়েছে তার রিভোনিয়া ট্রায়ালের ওই বক্তৃতার মাধ্যমে। কি বলছেন খেয়াল করো, তিনি বলতেছেন, ডিউরিং মাই লাইফ টাইম, আমার পুরো জীবন জুড়ে, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আমি দক্ষিণ আফ্রিকার মানুষের এই সংগ্রামের জন্য আমার পুরো জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়েছি। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গদের যে নির্যাতন সেখানেও আমি কি করেছি? সংগ্রাম করেছি। তার মানে দেখো একটা ব্যালেন্স তৈরি করেছে, একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন তৈরি করছে, অর্থাৎ সামঞ্জস্য অবস্থা। অর্থাৎ তিনি সাদাদের ডমিনেশনও কোথাও মানেন নাই, আবার কোথাও যদি কালোরা সাদাদের উপর আক্রমণ করছে সেটাও তিনি মেনেন নাই। তিনি এই ধরনের যে কোনো সংগ্রামের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, যে কোনো বৈষম্যের বিরুদ্ধে। আই হ্যাভ চ্যারিশড, চ্যারিশ মানে হচ্ছে লালন করা, লালন করা, ঠিক আছে? বলেছে আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল, এমন একটা আদর্শকে আমি লালন করেছি, অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শকে আমি লালন করেছি আমার বুকের মধ্যে, মনের মধ্যে। ইন হুইচ, এমন সমাজে, যেই সমাজে অল পারসনস লিভ টুগেদার, সব মানুষ শান্তিতে বাস করে। ইন হারমোনি, হারমোনি কি? শান্তি। হারমোনি কি বলতো? শান্তি মানে হচ্ছে পিচ, ঠিক আছে? যেখানে সব মানুষ একত্রে শান্তিতে বাস করে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সমান সুযোগ সুবিধা নিয়ে বাস করে। কালোদেরকে কম, সাদাদের বেশি, খ্রিস্টানদের বেশি, মুসলিমদের কম, এমন না। আমি একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের স্বপ্নকে, আদর্শকে আমি লালন করেছি, যেই সমাজে প্রত্যেকটা মানুষ তারা শান্তিতে এবং সমান সুযোগ সুবিধা নিয়ে একত্রে বাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি ওই কোর্টের মধ্যে এই কথাটা বললেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন এক আদর্শ, আই হোপ টু লিভ ফর, যেটার জন্য আমি বাঁচতে চাই,
অ্যান্ড টু অ্যাচিভ, এবং সেই আদর্শিক রাষ্ট্রটা আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার পড়ে, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর উইচ আই এম প্রিপেয়ার্ড টু ডাই, এবং এটা এমন এক আদর্শ যার জন্য আমি মরতে পর্যন্ত প্রস্তুত আছি। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, অ্যাডোর মানে হচ্ছে ভালোবাসতো, হ্যাঁ অ্যাডোর মানে কি ভালোবাসতো। তাহলে বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতো, অ্যান্ড ফন্ডলি, এবং আদর করে, এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে আদর করে। অ্যান্ড ফন্ডলি কলড হিম, এবং তাকে আদর করে ডাকতো মাদিবা, মাদিবা নামে তাকে ডাকতো। দ্য ক্ল্যান নেম, ক্ল্যান নাম মানে কি বলতো, গোত্রীয় নাম, হ্যাঁ গোত্রীয় নাম, গোত্রীয় একটা বিভিন্ন সমাজ গোষ্ঠী আছে না, গোত্রীয় নাম, সেটা তার গোত্রীয় নাম। বাই হুইচ হি ওয়াজ নোন, যেই নামে তিনি তার গোত্রে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা তার যে সোসাইটি আছে সেখানে তিনি পরিচিত ছিলেন। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, তার এই যে মানবিকতা, এটাকে মানুষ অনেক প্রশংসা করত। লর্ড শব্দ থেকে প্রশংসা করা, এটা সিনোনিম কি পাবো বলতো, সিনোনিম হচ্ছে অ্যাপ্রিশিয়েট বা প্রেজ। কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানুষ তার মানবিকতা, তার যে মায়া এবং তার যে সম্মান, এগুলোতে মানুষ অনেক বেশি পছন্দ করত। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের প্যাসেজ পড়া ডান। ওকে, প্রথম প্যাসেজটা আমাদের ডান। আমরা এটার এমসি গুলো সলভ করবো, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ। আচ্ছা, কি পাচ্ছি, প্রথম কোয়েশ্চেন, এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে বোর্ডের প্রশ্ন নিয়েছি, যেন বোর্ডের স্ট্যান্ডার্ডটা তোমরা বুঝতে পারো, কোন প্রশ্নগুলো বোর্ডে এসেছে, এগুলো যেন আমাদের পড়াও হয়ে যায়, বোঝাও হয়ে যায়, এবং এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন যেন আমরা চাইলে সলভ করতে পারি, এবং আমরা পড়ার সময় স্ট্যান্ডার্ডটা ধারণ করতে পারি। খেয়াল করো, প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইম্যানসিপেশন ইন দ্য প্যাসেজ রেফার টু? ইম্যানসিপেশন শব্দটা দ্বারা আসলে কি বুঝাইছে? তাহলে ইম্যানসিপেশন মানে আমরা জানি কি, স্বাধীনতা বা মুক্তি, হ্যাঁ কি স্বাধীনতা। তাহলে কোনটা হবে বলতো, ইম্যানসিপেশন, স্বাধীনতা কোনটা যায় বলো, ইম্যানসিপেশন সাথে যায় হচ্ছে আমাদের জুবিলেশন, ওভেশন, লিবারেশন, আর রিসেপশন, কোনটা যায়, সহজেই বোঝা যায় যে লিবারেশন মানে মুক্তি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপার্থেড মিন ইন দ্য প্যাসেজ? প্যাসেজে অ্যাপার্থেড শব্দটার অর্থ কি বুঝিয়েছে? অ্যাপার্থেড শব্দ অর্থ আমরা কি জানি, অথচ বৈষম্য, রাইট, বৈষম্য বা বিভেদ বা বিভেদ। তাহলে কোনটা হবে বলতো, স্ট্র্যাটিফিকেশন, সোশ্যালাইজেশন, ডিসস্যাটিসফ্যাকশন, ডিসক্রিমিনেশন। আমরা জানি কোনটা, ডিসক্রিমিনেশন শব্দ অর্থ কি, ডিসক্রিমিনেশন অর্থ হচ্ছে বৈষম্য বা বিভেদ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি মিন? ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে কি বুঝি? দেখো, গণতন্ত্রের আরেকটা নাম হচ্ছে রিপাবলিক। কি গণতন্ত্রের আরেকটা নাম কি বলতো, রিপাবলিক। আমরা জানি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিকনসিলিয়েশন ইন দ্য প্যাসেজ রেফার টু? তাহলে দেখো, আমরা চারটা প্রশ্ন পড়লাম, চারটা প্রশ্নই ভোকাবুলারি থেকে আসছে। তাহলে অবশ্যই তোমরা প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমি যেভাবে প্রত্যেকটা শব্দের লাইন বাই লাইন বাংলা বলে দিয়েছি এবং ওয়ার্ডের সিনোনিম লিখে দিয়েছি, এটাতে সবচেয়ে বেশি ফোকাস করবা, কারণ এইচএসসিতে তোমার প্রশ্নের ক্ষেত্রে তোমার সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি আসার সম্ভাবনা সব থেকে বেশি। 10টা থেকে দেখা যায় 5 থেকে 6টা থেকে ভোকাবুলারি থেকে। তাহলে রিকনসিলিয়েশন মানে কি, সমঝোতা, তাই না, সমঝোতা বা মীমাংসা। মীমাংসা মানে কি, একটা ঝামেলা শেষ করে আমরা একত্রিত হলাম, তাই না। মীমাংসা মানে আমাদের মধ্যে ঝামেলা নাই, প্রবলেম নাই, আমরা আবার একত্রিত হয়ে গেলাম, এটাকে বলা হয় মীমাংসা। কোনটা হবে বলো, রিপ্রোডাকশন মানে হচ্ছে জন্মদান, হ্যাঁ। রিইউনিয়ন, রিইউনিয়ন মানে হচ্ছে একত্রে আসা। রিকনস্ট্রাকশন মানে হচ্ছে আবার গঠন করা, পুনর্গঠন। আর রিপেয়ার মানে হচ্ছে পুনরায় কোনো একটা জিনিসকে মেরামত করা। তাহলে কোনটা হবে, অবশ্যই এটা হচ্ছে রিইউনিয়ন, অর্থাৎ কোনো প্রবলেম শেষ করে, কোনো ঝামেলা শেষ করে আমরা একত্রে হলাম, এটাকে আমরা বলবো কি, রিইউনিয়ন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলিব্রিটি ইন দ্য প্যাসেজ রেফার টু? সেলিব্রিটি মানে কি, মানে হচ্ছে মানে খুব জনপ্রিয় ব্যক্তি, তাই না। সেলিব্রিটি মানে কি, জনপ্রিয় ব্যক্তি বা প্রসিদ্ধ ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি। তাহলে অনায়াসই বোঝা যায় এটা কোনটা হবে, স্টার। হি ওয়াজ এ স্টার, আমরা বলি না
স্টার, প্রসিদ্ধ ব্যক্তি, সবাই চিনে যাকে, হি ইজ অ্যান স্টার। F.W. de Klerk freed Mandela from prison. কত সালে? আমরা জানি এই যে 1990 সালে মুক্ত করেছে, 94 তে হচ্ছে নোবেল পেয়েছে, নোবেল বানান ভুল থাকতে পারে, আর 94 তে হচ্ছে প্রেসিডেন্ট হয়েছে, রাইট? প্রেসিডেন্ট। আর 1963 কি হয়েছে? রিবোনিয়া ট্রায়াল। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তিনি কি সেই কাজটা করছে যে সারা বিশ্ব থেকে সকল দেশ থেকে মানুষ কালেক্ট করছে? না, এই কাজটা ম্যান্ডেলা করেন নাই। আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্থেড, বৈষম্যের বিরুদ্ধে অসশস্ত্র আন্দোলন, মানে কোনো অস্ত্র তিনি ব্যবহার করেন নাই, কোনো যুদ্ধে লিপ্ত হন নাই। ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, তিনি কি স্বাধীনতার জন্য যুদ্ধ করছে? না, তারা যুদ্ধ স্বাধীনতার জন্য করে নাই, বৈষম্য কমানোর জন্য করছে। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামাং পিপল, তিনি কি মানুষের মাঝখানে যে ইউনিটি বা একতা আছে সেটাকে ভাঙার চেষ্টা করছেন? না। তাহলে কোনটা হবে? আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্থেড, বৈষম্যের বিরুদ্ধে বলা যায় অসশস্ত্র একটা আন্দোলন, ঠিক আছে, সশস্ত্র না। What does the word decade stand for? Decade means 10 years. 10 years. Short question, a period of 10 years. A period of 10 years. তারপর আসো, the moment to bridge the chasms that divide us has come. What is meant by to bridge the chasms? Bridge the chasms মানে হচ্ছে আমাদের মধ্যে যে বৈষম্য, আমাদের মধ্যে যে বিভেদ, এটা আমরা কমায়া নিয়ে আসি, তাই না? বিভেদটা কমাও, আমরা সবাই ইউনাইটেড হই। তাহলে এখানে বুঝাইছে টু সেভ পিপল, মানুষকে বাঁচানোর কথা বলা হয়েছে। টু মিটিগেট সাফারিংস, মানুষের কষ্টকে কমানোর কথা বলা হয়েছে। টু রিডিউস ডিফারেন্স বিটুইন পিপল, বিভিন্ন রকম মানুষের মধ্যে যেই দূরত্ব রয়েছে সেটা কমানোর চেষ্টা করা হয়েছে। টু রিমুভ পেওপারিজম, কোনটা হবে বলো? নয়ের উত্তর কি হবে? নয়ের উত্তর হচ্ছে টু রিডিউস ডিফারেন্স বিটুইন পিপল, অর্থাৎ মানুষের মধ্যে যেই বিভেদটা হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, সেটা কমানোর ব্যাপার বলা হয়েছে। লাস্ট কোয়েশ্চেন, দ্য রেঞ্জ অফ অ্যাকশনস অফ ম্যান্ডেলা এনকম্পাসেস, ম্যান্ডেলা যেই যেই কাজগুলো করেছেন সেগুলো কোন কোন কাজের মধ্যে পড়ে? ফ্রম ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল প্রবলেমস, তিনি জাতীয় থেকে আন্তর্জাতিক সমস্যা নিয়ে কাজ করছেন? না, প্যাসেজ এটা বলা হয় নাই, বলা হয়েছে ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। ফ্রম সোশ্যাল রিপ্রেশন টু কালচারাল রিপ্রেশন, না, সামাজিক কাজের কথা বলা হয় নাই। ফ্রম কালচারাল অ্যাগ্রেশন টু এইডস, না, কালচারাল না। ফ্রম পলিটিক্যাল সাপ্রেশন টু এইডস, সাপ্রেশন রিপ্রেশন একই জিনিস, দুইটার অর্থ হচ্ছে নিপীড়ন বা নির্যাতন। তাহলে কি হবে? ফ্রম পলিটিক্যাল সাপ্রেশন টু এইডস। তোমরা এটা জানাতে পারো যে এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের কে কতটা উত্তর সঠিক দিতে পারলা। ওকে, তোমরা 10টা প্রশ্নের মধ্যে কার কতটা প্রশ্ন হয়েছে, অর্থাৎ আমি বলার আগেই তুমি উত্তর দিচ্ছ এবং সেটা মিলেছে, এটা তোমরা চেক করে একটু বলতে পারো। ওকে, আমরা এই প্যাসেজ থেকে বিগত বছর আসা প্রশ্নগুলো একটু পড়ে নিব। হ্যাঁ, প্রশ্নর ক্ষেত্রে আমি একটু বলবো যে প্রশ্ন লেখার স্টাইলটা আসলে কি, খেয়াল করো। এমসিকিউ তো আমরা পারলাম, তাই না? প্রশ্ন লেখার স্টাইলটা আমার আগে জানতে হবে, তারপরে আমি কি করব? প্রশ্নের উত্তর করব। খেয়াল করো, প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আমি যদি সবার আগে বলি যে কিভাবে তুমি উত্তর করবা, তোমার সবার আগে হচ্ছে প্রশ্নটা চিন্তা করতে হবে। হ্যাঁ, কি বলছে খেয়াল রাখবা, প্রতিটা প্রশ্ন তোমার মার্কস কত? তোমার কিন্তু 3 মার্কস। এখন 3 মার্কসের জন্য অনেকে প্রশ্ন করে যে ভাইয়া হাউ মেনি লাইন্স ডু আই নিড টু রাইট ইন দ্য অ্যান্সার পেপার। এই ব্যাপারটাকে আসলে তুমি কত লাইন লিখছো, কত বেশি শব্দ ইউজ করছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ হাউ qualityful your writing is. If you can write quality answers within just 2 or 3 sentences, then you can get the full marks. Otherwise তুমি ধরো হচ্ছে 7-8 লাইন করলা, বড় করলা, but there is no accurate or authentic answer in your paper, so you will not get the enough marks. সো চেষ্টা করতে হবে যে তুমি কত কোয়ালিটি মেনটেন করতে পারতেছো, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা এখানে বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ কি? আমাকে কোয়েশ্চেনটা বোঝা। প্রথম কাজ কি? আমাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে, সে কি চাইছে, কোয়েশ্চেন বুঝতে হবে। হ্যাঁ, 2 নাম্বার কাজ হচ্ছে তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করবা। অপ্রয়োজনীয় কথা অথবা অপ্রয়োজনীয় ইলাবোরেশন বাদ দিবা। তাহলে কি? টু দ্য পয়েন্ট অ্যান্সার।
আর 3 নাম্বার যে কথাটা বলবো, অবশ্যই তোমরা টেন্স মেনটেন করবা। টেন্স মানে ধরো তোমার প্রশ্নটা যদি করা হয়, দেখো প্রশ্নে কি বলা হয়েছে, হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমাইন্ড টু ডু। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু পাস্ট ইনডেফিনিট আছে, কিসে আছে, পাস্ট ইনডেফিনিট। তাহলে তুমি যখন উত্তর করবা তখন উত্তরটাও যেন পাস্ট ইনডেফিনিটেই থাকে। যদি তুমি পাস্ট ইনডেফিনিটে না করে প্রশ্ন উত্তর যদি করো তুমি ফিউচার ইনডেফিনিট, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে প্রশ্ন উত্তর কিন্তু হবে না। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি তুমি অবশ্যই মাথায় রাখবা যে তুমি প্রশ্নের যে টেন্স মেনটেন করে সেই টেন্সটা মেনটেন করে তুমি উত্তরটা করবা। ওকে, তাই প্রশ্ন একটু বুঝি কি বলছে। হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমিন টু ডু, তিনি কি করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন? তিনি সাদা কালোদের মধ্যে বৈষম্যকে থামাতে বা বৈষম্যকে ব্রিং ডাউন করতে, স্টপ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সহজ কথায় নেলসন ম্যান্ডেলা, আমরা একটু বড় করলাম জিনিসটাকে, আ প্রেস্টিজিয়াস অ্যান্ড ক্যারিসম্যাটিক লিডার অফ সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত সম্মানিত এবং সম্মোহনী নেতা, was determined to bring down apartheid in South Africa without a civil war. তিনি কোনো রকম গৃহযুদ্ধ ছাড়া দক্ষিণ আফ্রিকার মধ্যে সাদা কালোদের যে বিভেদ সেটাকে বন্ধ করতেন বা থামাতে চেয়েছেন। ওকে, 2 নম্বর প্রশ্ন একটু পড়ি। হ্যাঁ, দেখো এই প্রশ্ন কিন্তু আমি পড়াই দিচ্ছি এই কারণে যে বিগত বছর এসেছে, প্রশ্নের স্ট্যান্ডার্ড বুঝতে পারা। এই প্রশ্ন মুখস্থ করে খুব দূরে যাওয়া যাবে না, তোমরা এই প্রশ্ন পড়ে বারবার প্র্যাকটিস করবা। এই কাছাকাছি প্রশ্ন যদি আসে তোমার জন্য লিখে ফেলতে পারো। অবশ্যই তোমার রাইটিং স্কিলস, তোমার রাইটিং এর যে প্রফিসিয়েন্সি, তোমার অ্যাকিউরেসি, দ্যাট রিয়েলি ম্যাটার এ লট। ওকে, হাউ ডিড ম্যান্ডেলা উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড? ম্যান্ডেলা কিভাবে সারা বিশ্বের মানুষের সাপোর্ট পেয়েছেন? তার ওই যে ডিগনিটি, তার ওই যে ক্যারিজমা, তার প্রেস্টিজের কারণে, রাইট? ম্যান্ডেলা ওয়াজ রিজলভ টু ব্রিং ডাউন অ্যাপার্থেড অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। সত্য কথা, তিনি একটা গৃহযুদ্ধকে উপেক্ষা করে দেশের মধ্যে বৈষম্যের অবসান ঘটাতে চাইছেন। হি ওন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা। এটা একদম প্যাসেজে লেখা আছে। তিনি তার সম্মান এবং সম্মোহনী গুণ, এই দুইটা জিনিসের মাধ্যমে বা লিডারশিপের কারণে তিনি হচ্ছেন সারা বিশ্বের মানুষের সমর্থন অর্জন করতে পেরেছেন। তারপর আসো, হু ইজ ডেসক্রাইবড as an icon of peace and reconciliation, explain the reasons. কাকে বলা হয়েছে শান্তি এবং মীমাংসার প্রতীক? অবশ্যই নেলসন ম্যান্ডেলা। কেন বলা হয়েছে? কারণ তিনি দক্ষিণ আফ্রিকার সাদা কালোদের মধ্যে যে সংঘাত, ঝগড়াঝাটি, এটাকে তিনি মীমাংসা করেছেন বলেই। তাহলে নেলসন ম্যান্ডেলা ইজ ডিসক্রাইব, দেখো টেন্স কিন্তু মেনটেন করো, এখানে প্রেজেন্ট টেন্সে বলছে, এইখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। সো টেন্স মেনটেন করাটা বেশ ইম্পর্টেন্ট। তাহলে বলো তো ভাইয়ের সাথে, তোমরা প্রশ্ন করার ক্ষেত্রে টেন্স মেনটেন করবা কিনা বলো? প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমার টেন্স মেনটেন করবা কিনা? অবশ্যই অবশ্যই। প্রশ্ন যদি পাস্ট টেন্স বলে তুমি পাস্ট টেন্সে উত্তর করবা, প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্স বলে তুমি অবশ্যই প্রেজেন্ট টেন্সটাকে মেনটেন করবা। ওকে, তাহলে নেলসন ম্যান্ডেলা ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন উত্তর দেব হচ্ছে কারণটা। His fight against racial discrimination in South Africa has earned this entitlement for him. অর্থাৎ তার যেই দক্ষিণ আফ্রিকার বৈষম্য কমানোর জন্য, বৈষম্যকে থামানোর জন্য তার যে ফাইট, তার যে সংগ্রামটা, এই যে জাতিগত বৈষম্য থামানোর জন্য, সেই সংগ্রামটাই তাকে এই পদবিটা এনে দিয়েছে, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তারপর বলা হচ্ছে, দেখো, ডোন্ট কল মি, আইল কল ইউ, হু ওয়াজ দ্য স্পিকার এই অফ দিস ওয়ার্ডস? শব্দগুলোর বক্তা কে ছিল? অবশ্যই নেলসন ম্যান্ডেলা। হোয়াট ডিড হি মিন? তিনি এই কথা দ্বারা কি বোঝাইছেন? তাহলে দেখো, হু ওয়াজ দ্য স্পিকার, এই অংশটা পাস্ট টেন্সে। হোয়াট ডিড হি মিন, তিনি কি বুঝাইছেন, এই লাইনটা পাস্টে আছে। সো আমরা দুইটা উত্তরে কিন্তু পাস্টে দেব। এন্টাইটেলমেন্ট অর্থ কি? এন্টাইটেলমেন্ট অর্থ হচ্ছে উপাধি। হ্যাঁ, এর অর্থ কি? অর্থ হচ্ছে উপাধি। এন্টাইটেলমেন্ট অর্থ কি? উপাধি। ওকে, আমরা একটু দেখি। ম্যান্ডেলা আটটার শব্দ অর্থ হচ্ছে উচ্চারণ করেছেন। হ্যাঁ, আটটার শব্দ অর্থ কি? উচ্চারণ করেছেন, উচ্চারণ করা। তাহলে পাঁচটা কি হবে? করেছেন। দোজ ওয়ার্ডস অন দ্য ইভ অফ হিজ রিটায়ারমেন্ট ফ্রম পাবলিক লাইফ। অন দ্য ইভ অফ, এই প্যাসেজটা, এই ওয়ার্ডটা এবার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে। হ্যাঁ, অন দ্য ইভ অফ হিজ রিটায়ারমেন্ট,
একটু সবাই নোট করে রাখো, অন দ্য ইভ অফ। অন দ্য ইভ অফ অর্থ হচ্ছে শুরুতে। অন দ্য ইভ অফ অর্থ কি? শুরুতে, কোনো কিছুর শুরুতে। তাহলে তিনি জনজীবন থেকে রিটায়ারমেন্ট নেওয়ার সময় যে বক্তৃতা, সেই বক্তৃতার শুরুতে তিনি বলেছেন ডোন্ট কল মি, আই উইল কল ইউ। কেন বলছেন? বিং টায়ার্ড অ্যান্ড ওল্ড, বয়স্ক এবং বৃদ্ধ হয়ে বা দুর্বল হয়ে বা ক্লান্ত হয়ে গেছেন, তিনি এত বছর রাজনীতি করছেন, এত বছর তিনি সংগ্রাম করেছেন। হি আটার্ড দিস ওয়ার্ড, তিনি এই কথাগুলো বলছেন। হি সেড this to mean that his people were politically free and so he did not need to work at that time. তার দেশের মানুষরা এখন মুক্ত হয়ে গেছে, তাই এখন তার আর কাজ করার প্রয়োজন নাই। If he felt any need in future, যদি তিনি ভবিষ্যতে কোনো রকম প্রয়োজনীয়তা অনুভব করেন, he would call the people to risk and work again against any evil. তিনি মানুষদেরকে আবার সংগ্রামে ডাকবেন, আবার ঝুঁকি নিতে ডাকবেন এবং যে কোনো ধরনের খারাপ কাজ, যে কোনো ধরনের খারাপ সমস্যা, যে কোনো ধরনের রাষ্ট্রীয় সমস্যার বিরুদ্ধে মানুষকে সংগ্রাম করতে তিনি ডাকবেন। লাস্ট কোয়েশ্চেন, when was Mandela awarded the Nobel Peace Prize? আমরা জানি এটা কবে সালে, এটা হচ্ছে 1990 সালে হচ্ছে তিনি মুক্তি পাইছেন, আর 1993 তে হচ্ছে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। Why did he achieve the prize? তিনি কেন পাইছেন? কারণ সাদা কালোদের মধ্যে বৈষম্য তিনি বন্ধ করেছেন এবং কোনো রকম সিভিল ওয়ার না করে। Mandela was awarded the Nobel Peace Prize in 1993. একটা উত্তর হয়ে গেল। He achieved the prize because he negotiated the end of apartheid and established peace in South Africa. He also ensured the dignity of black people. তিনি তো মানুষকে মুক্ত করেছেনই এবং কালো মানুষদের সম্মানটাকেও তিনি নিশ্চিত করেছেন, যে কালো মানুষ এখন যথাযথ সম্মান পাবে, যথাযথ মর্যাদা পাবে, যথাযথ তারা আইন কানুন মেনে চলার মাধ্যমে তারা সুযোগ সুবিধাগুলো অর্জন করতে পারবে। ওকে, ডান। আমরা একটু ফ্লো চার্ট দেখবো। হ্যাঁ, এই প্যাসেজ থেকে ফ্লো চার্ট কেমন আসতে পারে একটু সেটা আমরা দেখে চলো। আমরা ফ্লো চার্ট সলভ করার ক্ষেত্রে কিভাবে করব, এটার একটা সহজ আইডিয়া তোমাদেরকে দেই, যে হাউ টু সলভ আ ফ্লো চার্ট। ভেরি ইজি। ফ্লো চার্ট সলভ করা কোনো কঠিন কাজ না। আমরা অনেকেই মনে করি যে সলভিং আ ফ্লো চার্ট ইজ আ ম্যাটার অফ টাফ থিং, রাইট? আমরা অনেকেই মনে করি যে কঠিন কোনো কাজ, বাট ইট ইজ নট রিয়েলি। ওকে, লেটস সি হাউ উই ক্যান সলভ আ ফ্লো চার্ট এন্ড আমরা বুঝবো কিভাবে ফ্লো চার্টে কি চাইছে। ফ্লো চার্টের ক্ষেত্রে সবার আগে প্রশ্ন হচ্ছে, তোমাকে একটা বড় প্রশ্ন দিবে, কিন্তু প্রশ্নের মধ্যে কি চাইছে সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে বুঝবা? বোঝার কথা হচ্ছে, দেখো, read the text mentioned above and make a flowchart showing। এই showing এর পরেই তোমার মূল সাবজেক্ট। এই showing এর এখান থেকে শুরু করে এই পূর্ণাঙ্গ অংশটা হচ্ছে তোমার প্রশ্ন। এটা তোমার চাইছে, কি চাইছে? দ্য প্লাইটস অ্যান্ড অ্যাচিভমেন্টস। প্লাইটস মানে হচ্ছে সংগ্রাম, সমস্যা, কি করছেন তিনি, অ্যান্ড অ্যাচিভমেন্টস এবং তিনি কি অর্জন করছেন অফ নেলসন ম্যান্ডেলা। তাহলে নেলসন ম্যান্ডেলার সংগ্রাম এবং তার অর্জন কি কি ছিল, এই ব্যাপারগুলো তুমি ফুটিয়ে তুলবা। বুঝে গেল? তাহলে প্রশ্ন বুঝে ফেলাম। তাহলে এক নম্বর কাজ কি? টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, টু ফাইন্ড আউট what is asked। তাহলে কি চাওয়া হয়েছে সেটা বুঝতে পারাটা সবার আগে। তাহলে খেয়াল করো তো, তাহলে আমাদের শোয়িং এর পরের অংশটা হচ্ছে আমাদের প্রশ্ন। 2 নম্বরে আমাদের আসি এবার। দেখো, এই ফ্লোচার্টের ভিতরে কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হয় না। এই যে আমরা কি লিখবো, একটা ফ্রেজ লিখবো। ফ্রেজ মানে কি বলতো? এটা পূর্ণ অর্থের কোনো বাক্য হবে না। তাহলে আমরা কি লিখবো? রাইটিং ফ্রেজ। in each boxes। তাহলে প্রত্যেকটা বক্সে একটা ফ্রেজ লিখব। তার মানে এখানে সাবজেক্ট লেখা যাবে না যে আমি এটা করেছি, তিনি এটা করেছেন। সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব না থাকলে কি হবে? হয়তো কোনো কোনো ক্ষেত্রে শুধু ভার্ব দিয়ে শুরু হবে, কখনো কখনো 2+ ভার্বে বেস ফর্ম দিয়ে শুরু হবে। ওকে, 3 নম্বরে খেয়াল করো, ফ্লো চার্ট মানে কি? ফ্লো চার্ট মানে হচ্ছে একটা তোমাকে ধারা দিয়ে দিয়েছে, একটা কথা বলার ভঙ্গি দিয়ে দিয়েছে, তুমি এই ভঙ্গিকে ব্যবহার করে বাকি সেন্টেন্সগুলো মেনটেন করবা। তাহলে দেখো, এখানে যেহেতু 2+ ভার্বে বেস ফর্ম ইউজ করেছে, দেখো 2+ ভার্বে বেস ফর্ম, তাহলে আমরা বাকি ফরম্যাটগুলো চেষ্টা করব এই ফরম্যাটটা মেনটেন করে
সলভ করার জন্য। তাহলে কি লিখবো? টু মেইনটেইন দ্য ফ্লো, টু মেইনটেইন দ্য সেন্টেন্স স্ট্রাকচার বা ফ্রেজের স্ট্রাকচার। বুঝছো? আমরা ফ্রেজের স্ট্রাকচারটা মেনটেন করার চেষ্টা করব। তাহলে সরাসরি আমি এটা করেছি, ম্যান্ডেলা এটা করেছেন, এরকম ভাবে বলা যাবে না। এবং খেয়াল রাখবা ফুল স্টপ ইউজ করবা না, যেহেতু পূর্ণাঙ্গ বাক্য না, তাহলে নট টু ইউজ ফুল স্টপ। কোয়েশ্চেন মার্ক অথবা কোয়েশ্চেন মার্ক বা ফুল স্টপ, এরকম বাক্য শেষ করার জন্য আমরা যেগুলো ইউজ করি সেগুলো ব্যবহার আমরা করব না। ওকে, চলো এই প্রশ্নটা সবাই ভাইয়ের সাথে পার্টিসিপেট করবা। তাহলে আমি উত্তর করবো শুধু এমন না, তুমি কতটুকু পারতেছো এইটাও আজকে আমাদের জানার ব্যাপার। সো পার্টিসিপেট। আচ্ছা, ডিউরেশন নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। হ্যাঁ, আমরা প্রায় 1 ঘন্টা 13 মিনিট লাগলো বা 12 মিনিট, 1 ঘন্টা 11 মিনিট হয়েছে ক্লাসের। আমাদের একটা প্যাসেজে সব কিছু শেষ হতে আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগতেছে। সো যদি তুমি 3টা ক্লাস চিন্তা করো, 3 ঘন্টা 45 মিনিট, তাই না? অবশ্যই 3 ঘন্টা হবে না। প্রথমটা যতটা আমরা স্লো পড়িয়ে বুঝিয়েছি, দ্বিতীয়টা একটু স্পিড হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রথমে বুঝতে সময় লাগে, দ্বিতীয়গুলোতে আমাদের অত সময় লাগে না, আমরা চাইলে দ্রুত যেতে পারি। সো এটা হচ্ছে আমাদের মূল কাজ। ওকে, টু এস্টাবলিশ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, তার একটা বড় সংগ্রামের জায়গা ছিল কি? টু এস্টাবলিশ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, বহু জাতীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করতে তার একটা সংগ্রাম করতে হয়েছে। আমি আরো কি বলতে পারি চাইলে বলতো? আমি চাইলে বলতে পারি যে টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস। তিনি কি করেছেন দেখো, সারা বিশ্ব জুড়ে যেই মুক্তির জন্য যে সংগ্রাম, সেটাকে তিনি বাস্তবায়িত করেছেন। হ্যাঁ ভাইয়া, নামাজ পড়া টাইম দিবেন না, আমাদের এই প্যাসেজ শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে, তারপর আমরা নামাজের ব্রেকে যাব, ঠিক আছে? ওকে, তো তিনি কি করেছেন? টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস। দেখো আমি সেন্টেন্সের প্যাটার্ন মেনটেন করেছি, টু প্লাস ভার্বি বেস ফ্রম, টু প্লাস ভার্বি বেস ফ্রম, ঠিক আছে? ওকে, টু ফাইট হিজ পিপলস, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ওকে, এটা সুন্দর, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, to fight for his people's emancipation. সুন্দর, বাহ, তুমি ভালো পারতেছো কিন্তু। ইমানসিপেশন। ওকে, চলো আমরা তারপরে দেখি তোমাদের অ্যান্সারগুলো নিব আমি। হ্যাঁ, মানে তোমরা নিজেরা সলভ করতেছো, আমি চাই ক্লাসরুম ব্যাপারটা কিন্তু ক্লাসরুমের মতো হওয়া উচিত, যে আমি তোমাদেরকে পড়াইছি বুঝাইছি, বাট ইউ মাস্ট টেক পার্ট ইন এ ক্লাস অ্যাজ you can justify whether you can understand the whole class. Okay, to award the Nobel Prize, না to award হবে না, to get the Nobel Prize, বুঝছো? to award মানে কাউকে দেওয়া, আর to get মানে নিজে পাওয়া, ঠিক আছে? to bring down apartheid, সুন্দর, এই যে to bring down apartheid, এটা হতে পারে to bring down apartheid। তিনি কি করেছেন? বৈষম্যের অবনতি ঘটাইছেন বা মুক্ত করছেন। লাস্ট, আচ্ছা দেখো আমাদের 2টা ঘর বাকি আছে, সো আমরা সবগুলোই প্লাইট বললাম, মানে তার সংগ্রাম। 2টা আমরা তার হচ্ছে প্রাপ্তি বলি, তাই না? নোবেল পুরস্কার পাইছেন আর রাষ্ট্রপতি হয়েছেন। তাহলে কি বলতে পারি? টু গেট নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ। কত সালে পাইছে এটা বলো তো? ইন 1993। আমি সালটা দিয়ে দিলাম, জিনিসটা আরো বেশি একুরেট হইল। সর্বশেষ কি হবে? টু বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, টু বিকাম the first black president of South Africa. ওকে, বুঝছো? দেখো তো পারছো কিনা তোমরা?
তো এটা কি কঠিন মনে হয়েছে ভাইকে একটু জানাও। আমরা যে প্যাসেজটা বুঝে বুঝে পড়াতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? প্যাসেজের প্রত্যেকটা লাইন যে বুঝে পড়লাম, হ্যাঁ বুঝাই তোমাদেরকে বুঝাই দিলাম, প্রত্যেকটা লাইন, শব্দের অর্থ, ভোকাবুলারি, সিনোনিম, এগুলো বুঝে এমসিকিউ সলভ করার মাধ্যমে এবং কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে ফ্লো চার্ট কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে?